আচ্ছা, আজকে আমাদের হচ্ছে গুণগত রসায়নের লেকচার 4। বিগত 3টি লেকচার যে আমরা করেছি সেখানে আমরা অনেক ম্যাথ দেখেছিলাম, বিভিন্ন সূত্রের প্রতিপাদন দেখেছিলাম, বিভিন্ন প্রকার মডেল দেখেছিলাম। আশা করি ওই লেকচারের নোটগুলো করে এসেছো তোমরা, করে এসে তারপর পড়ে এসে তারপর তোমরা এই লেকচার 4 করছো। তো আজকে আমরা শুরু করে দিচ্ছি লেকচার 4। শুরুতে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পরমাণু। তোমরা যদিও পড়েছো পরমাণু নিয়ে, অনেক কথাই পড়েছো তোমরা। তো পরমাণু নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, পরমাণু কি? পরমাণু নিয়ে প্রথমেই যে কথাটা চলে আসে সেটা হচ্ছে পরমাণু কি। এরপর চলে আসে সেটা হচ্ছে পরমাণুর কণিকা কি। দেখো, একটা, ধরো কথার কথা, একটা বল অথবা অথবা তোমরা একটা ইট কল্পনা করতে পারো। ধরো এটা একটা ইট। তো এই ইটটাকে যদি আমি হাতুড় দিয়ে ভাঙি, কিংবা একটা বলকে যদি আমি ছোট ছোট কেটে টুকরো টুকরো করতে থাকি, এমন টুকরো টুকরো করার পর একদম শেষ সময় গিয়ে একটা অবস্থা আমরা পাবো। ধরো এরকম একটা ছোট জিনিস পাবো যে এটাকে আর ছোট করা যাচ্ছে না। তার মানে আমরা একটা বস্তু কণাকে বা একটা বল বা একটা যে কোনো কিছুকে পরম মানে ক্ষুদ্র কণায় পরিণত করতে পারি। তো ক্ষুদ্র কণায় পরিণত করতে করতে আমরা হয়তো এমন একটা স্টেজ পেয়ে যাব যে স্টেজের পর আর ছোট করা যাচ্ছে না। ঠিক আছে? তো আমরা ওইটাকে পরমাণু বলতেছি, যে একদম ক্ষুদ্র কণিকা, একদম সূক্ষ্ম, মানে এই বলটাকে আমরা ভেঙে 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 একদম এই অবস্থায় নিয়ে এসে পড়েছি আমরা। এর থেকে আর ভাঙা যাচ্ছে না, মানে এটাকে আর ভাঙা যায় না। এটাই হচ্ছে আমাদের পরমাণু। ঠিক আছে? এখন এই যে পরমাণু, এই পরমাণুর হচ্ছে বিভিন্ন প্রকার কণিকা দিয়ে গঠিত। ঠিক আছে? এখন আমরা বলতে পারি যে যে সকল সূক্ষ্ম কণিকা, যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, পরমাণু গঠিত, তাদের পরমাণুর কণিকা বলে। ওকে, এখন এই যে আমরা কণিকা বলতেছি না, এই যে পরমাণুর কণিকা আমরা বলতেছি না, যে পরমাণুর কণিকা, পরমাণুর মূল কণিকা, এই পরমাণুর যে মূল কণিকা আমরা বলতেছি, এই মূল কণিকাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি বা তিনটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী। আমি তোমাদেরকে আবার বলতেছি যে তোমরা নোটটা ভালোভাবে করো। তুমি যদি শুধুমাত্র এই নোটটাও পড়ো, তোমার আর বাড়তি কিছু পড়ার প্রয়োজন নাই, শুধু নোটটা পড়বা আর হচ্ছে বইটা একবার পড়বা, তাহলেই হয়ে যাবে। অস্থায়ী মূল কণিকা, আর হচ্ছে কম্পোজিট কণিকা। তো আমরা আসলে পরমাণুর যে মূল কণিকা, আমরা প্রথমে দেখতেছি পরমাণু। তো এই পরমাণু যে আমরা দেখতে পাচ্ছি, এই পরমাণুটা কি হচ্ছে? ছোট ছোট সূক্ষ্ম কণিকা দ্বারা গঠিত হচ্ছে। পরমাণু জিনিসটা কি? আমরা বলেছিলাম পরমাণু জিনিসটা হচ্ছে যে আমরা একটা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে গিয়ে যে একদম লাস্ট স্টেজ, যাকে আর ক্ষুদ্র করা যাচ্ছে না, আর ভাঙা যাচ্ছে না, সেটা হচ্ছে পরমাণু। এখন এই পরমাণু যে আমরা শিখলাম, এই পরমাণুটাও কি গঠিত? সূক্ষ্ম কণিকা দিয়ে গঠিত। এই সূক্ষ্ম কণিকা গুলাকে বলা হয় পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকা, এখানে আমি যদিও লিখি নাই, পরমাণুর মূল কণিকা। এই পরমাণুর মূল কণিকাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। আচ্ছা, স্থায়ী মূল কণিকা যদি বলি, যে যে সকল কণা পরমাণুতে পাওয়া যায় তাদেরকে, দেখো স্থায়ী মূল কণিকা কি? স্থায়ী মূল কণিকা হচ্ছে সকল পরমাণুতে পাওয়া যায়, সকল পরমাণুতে পাওয়া যায় হচ্ছে স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কি কি হইতে পারে? ইলেকট্রন, প্রোটন, এটা তো তোমরা পড়ছো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বিজ্ঞানীরা প্রথমে ভাবছিল যে ধরো এই যে এই বলটাই যদি বলি, বলটাকে ভেঙে 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 একদম লাস্ট স্টেজে গেলে এটাকে আর ভাঙা যায় না, ধরো এটাকে আর ভাঙা যায় না, এটারে ধরছে পরমাণু।
তোরা ভাবছে এই পরমাণুর ভিতরে হয়তো আর কিছু নাই। পরবর্তীতে ইলেকট্রন প্রোটন নিউট্রন আবিষ্কার করে দেখা গেছে যে না, এই ছোট যে পরমাণুটা দেখতে পাচ্ছি এই পরমাণুটাও প্রোটন নিউট্রন ইলেকট্রন এগুলার সমন্বয়ে গঠিত। তো এই যে আমরা বলি ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো তো তোমরা চিনো, এগুলা হচ্ছে কি মূল কণিকা। এই মূল কণিকা গুলো কি মূল কণিকা? এই মূল কণিকা গুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা। আশা করি স্থায়ী মূল কণিকা কি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই স্থায়ী মূল কণিকা নিয়ে আমরা একটু কথা বলি, তারপর আমরা আবার অস্থায়ী কণিকা কম্পোজিট কণিকা নিয়েও কথা বলবো। আচ্ছা, স্থায়ী মূল কণিকার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন। তাহলে আমরা একটু ইলেকট্রন নিয়ে কথা বলে নিই, যেহেতু আমরা ইলেকট্রনে আছি। দেখো ইলেকট্রন কি, ইলেকট্রন কে আবিষ্কার করছে তোমার মনে আছে? আমি একদম প্রথম ক্লাসের প্রথম লাইনে একটা কথা বলছিলাম, 1897 সালে জে জে থমসন আবিষ্কার করছে। এটা কিন্তু প্রয়োজন। আমি আমি তোমাকে বাড়তি জিনিস লিখে দিব না, আমি যেগুলো লিখে দিব তোমার এগুলো পড়তেই হবে। বইয়ের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো পড়তে হবে। ইলেকট্রন কিভাবে আবিষ্কার করছে মনে আছে? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। আমি তখনও বলছিলাম অনেক ইম্পর্টেন্ট। ক্যাথোড রশ্মি, ক্যাথোড রশ্মির উপর পরীক্ষার মাধ্যমে আমাদের ইলেকট্রনটা কি আবিষ্কার করছে। আচ্ছা, ইলেকট্রনের প্রতীক কি বলতো? মনে আছে? প্রতীক তো জানোই, এই যেটা ইলেকট্রন, অথবা এই যে এরকম ভাবে প্রকাশ করা হয় ইলেকট্রন। আচ্ছা, এই এরপর তোমাকে আরেকটা জিনিস জানতে হবে ইলেকট্রনের ব্যাপারে, সেটা হচ্ছে ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছ এটা কত, এটার ভর কত, এটা একটা কোশ্চেন। এখন ইলেকট্রনের যে চার্জ, ইলেকট্রনের যে চার্জ, এই চার্জটা কত এটা কি তোমাকে জানতে হবে। আচ্ছা, ইলেকট্রন কত বলো, ই বাই এম, এটা একটু মনে রাখো। ই বাই এম সমান সমান 1.76 ইন্টু 10⁸। এটা একটু মনে রাখার চেষ্টা করো। যদি মনে না থাকে তাহলে কোনো সমস্যা নাই। ইলেকট্রন বাই ভর, এই ভর সমান সমান কত হবে, মানে চার্জ বাই ভর। তুমি দেখো এটা হচ্ছে চার্জ আর এটা হচ্ছে ভর। ইলেকট্রনের চার্জ বাই ভর যদি আমি বলি, এটার মান হচ্ছে 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম। এটা কি কুলম, সেটা কি বোঝাচ্ছে? কুলম, কুলম, কুলম। আর এটা কি গ্রাম, কি কুলম পার গ্রাম। ঠিক আছে? আচ্ছা, এইটুকু মাথায় রাখো, এর থেকে বেশি কিছু আসলে ইলেকট্রনের প্রয়োজন নাই। আচ্ছা, এটা যদি তুমি বুঝো, তুমি আমার আরেকটা কথা বলো, সেটা হচ্ছে যে প্রোটন। ইলেকট্রন নিয়ে আর বেশি কিছু জানার প্রয়োজন নেই, যখন যদি আমার কোনো কিছু মনে আসে আমি তোমায় তখন বলে দিব, সমস্যা নাই। প্রোটন কি? প্রোটনটা হচ্ছে কে আবিষ্কার করছে? কে আবিষ্কার করছে এটা জানার প্রয়োজন নাই, যদিও তুমি জানতে পারো গোল্ডস্টাইন, বিজ্ঞানী গোল্ডস্টাইন আবিষ্কার করছে, কিন্তু এটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, তুমি এমনি জানলা। গোল্ডস্টাইন আবিষ্কার করছিল 1886 সালে। এটা ভাইয়া মুখস্থ করতে হবে না, মুখস্থ করার দরকার নাই, এটা তোমার এমনি আমি জানানোর জন্য বললাম। এইটা জানতে হবে, এইটা জানতে হবে যে ক্যানাল রশ্মির উপর পরীক্ষা করছিল, ক্যানাল রশ্মির উপর পরীক্ষা করছিল। এটা কিন্তু মাথায় রাখো। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি যে কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না। প্রতীকটা কি বলো? পি দিয়ে প্রকাশ করা হয়। প্রতীকটাকে আমরা সচরাচর পি দিয়ে পরীক্ষা করি। তো মনে রাখো, ক্যানাল রশ্মি পরীক্ষার মাধ্যমে হয়েছে প্রোটন, আর ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে হয়েছে কি ইলেকট্রন। আচ্ছা, আরেকটা কথা তোমাকে বলি, এই ইলেকট্রন নিয়ে আমি একটু কথা বলি। ইলেকট্রন তুমি কি জানো? এটা তোমাদের জানার কথা যে ধরো এটা হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা, নিউট্রন কয়টা বলো? নিউট্রন নাই রাখলাম, এখন নিউট্রন পড়াই নাই, বাট প্রোটন কয়টা? একটা। একটা। ইলেকট্রন কয়টা? ইলেকট্রন একটা, নিউটন একটা, প্রোটন মনে হয় শূন্য। না না না, ইলেকট্রন একটা। একটা পরমাণুতে যতগুলা প্রোটন থাকে ঠিক ততগুলা ইলেকট্রন থাকে। তাহলে প্রোটন সংখ্যা যতগুলো, ইলেকট্রন সংখ্যা ততগুলো। এখন জি এটা ভাইয়া। তো তুমি বুঝতে পারলা যে এটা হচ্ছে একটা ইলেকট্রন। আমি বলতে চাচ্ছি এবার, এইখানে কয়টা প্রোটন আছে, এইখানে কয়টা ইলেকট্রন আছে। দেখো প্রোটন তো কখনো চেঞ্জ হয় না, প্রোটন তো ফিক্সড থাকে, কিন্তু ইলেকট্রন চেঞ্জ হয়। এই যে H+, এটা দিয়ে বোঝায় যে এখানে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে ছিলই একটা ইলেকট্রন, এখন এই একটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে পড়ে রইল কয়টা ইলেকট্রন? শূন্যটা ইলেকট্রন আছে।
ডাউট আছে কোনো? আবার আমি যদি বলি H মাইনাস, এখানে কয়টা প্রোটন আছে? একটা প্রোটনই আছে, কারণ প্রোটন তো কখনো চেঞ্জ হয় না, কিন্তু এবার ইলেকট্রন আছে দুইটা। তো এটা একটু মাথায় রাখো, কারণ এটা তোমরা জানো কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা লাগাই ফেলাও, যে প্লাস থাকলে একটা ইলেকট্রন কম আছে আর মাইনাস থাকলে একটা ইলেকট্রন বেশি আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর ইলেকট্রন প্রোটন নিয়ে এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন নাই, যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু দেখিয়ে দিচ্ছি। এরপর আসো নিউট্রন। আচ্ছা, নিউট্রনের ব্যাপারটা কি? নিউট্রন এটা একটু মাথায় রাখো, নিউট্রন কে আবিষ্কার করছে? নিউট্রন আবিষ্কার করছে হচ্ছে চ্যাডউইক। চ্যাডউইক আহ 1932 সালে, যদিও 1932 সাল মনে না রাখলেও চলবে, বাট চ্যাডউইক আবিষ্কার করে, এটা এটা মাথায় রাখো, আবিষ্কার করে। আচ্ছা, এটুক যদি মাথায় রাখতে পারো, আর একটা ইনফরমেশন তোমাকে আমি বলে রাখতে চাই, যে হাইড্রোজেন 11 ব্যতীত ব্যতীত সব পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান। নিউট্রন বিদ্যমান। দেখো, হাইড্রোজেনের তো নিউট্রন নাই, হাইড্রোজেনের কি নিউট্রন আছে? হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। কিন্তু এই হাইড্রোজেন বাদে, খালি মনে রাখো, হাইড্রোজেনই একটা একমাত্র কেস, এই হাইড্রোজেনই হচ্ছে একমাত্র কেস যার কোনো নিউট্রন নাই, আর সবারই কি নিউট্রন আছে। এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এবার আমি যদি বলি, একটা জিনিস স্কিপ করে গেছিলাম, বলছিলাম যখন মনে পড়বে বলে দিব। এই যে প্রোটন বলতেছিলাম না, এই প্রোটনের ভর কত? প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে, আমি যদি বলি 1.673। আচ্ছা, এটা নিচে লিখি, কারণ প্রোটনের ভর আর হচ্ছে নিউট্রনের ভর কাছাকাছি, এই জন্য নিচে লিখি, মনে রাখতে পারবা। প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি, আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। এগুলাই তোমরা আগেও পড়ে এসেছো, এগুলা তোমরা কিন্তু আগেও পড়ে এসেছো, শুধু তোমাদেরকে রিক্যাপ করে দিচ্ছি যেন মনে রাখতে পারো। এখন আরেকটা ছোট করে কথা বলি, সেটা হচ্ছে, আমি যদি বলি, তোমাকে বলি যে এটা হচ্ছে একটা এক্স পরমাণু, এই এক্সটা কি হতে পারে? প্রোটন, এই এক্সটা হতে পারে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, যে কোনো কিছু হতে পারে। এই এক্স এর মধ্যে এইখানে থাকে জেড, এখানে থাকে এ। তোমরা কি জানো এই জেড আর এ কি? আশা করি তোমরা জানো যে এ হচ্ছে ভর সংখ্যা। এই যে লিখছিলাম না, দেখছো হাইড্রোজেনের উপরে নিচে এভাবে লিখছিলাম, এই উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, আর নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আচ্ছা ভাইয়ারা আপুরা, পারমাণবিক সংখ্যা যে কথা, প্রোটন সংখ্যা কিন্তু একই কথা। আবার ভর সংখ্যা যে কথা, নিউক্লিয়ন সংখ্যা কিন্তু একই কথা, নিউক্লিয়ন সংখ্যা। এটা কিন্তু মাথায় রাখো, একদম সূক্ষ্ম সূক্ষ্ম পড়াশোনা, এগুলো আগেই পড়ে আসছো। এখন আমি যদি বলি ভর সংখ্যা সমান কত, ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। মাথায় রাখো, ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে শুধু একটু রিকেপ করিয়ে দিলাম, আর কিছুই না। এতটুকুর মাধ্যমে আমরা কিন্তু এই যে পড়ে ফেললাম, পরমাণুর সকল পরমাণু পাওয়া যায় যে মূল স্থায়ী মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আমরা ডিটেলস পড়ে ফেললাম। আসো অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা কি? যেগুলা কি খুবই অল্প সময়ের জন্য অস্থায়ী ভাবে থাকে। তাহলে কি? অল্প সময়ের জন্য থাকে, অল্প সময়ের জন্য থাকে। আচ্ছা, তাহলে অস্থায়ী মূল কণিকা গুলা কি কি একটু তো মাথায় রাখতে হবে নাকি? আমি বেশ কিছু দিয়ে দিচ্ছি, এগুলা পড়লেই হবে, এর থেকে বেশি কিছু পড়ার প্রয়োজন নাই। নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, এগুলা হচ্ছে কি জানো? অস্থায়ী মূল কণিকার নাম। পজিট্রন, মেসন, গ্র্যাভিট্রন, গ্র্যাভিট্রন, বোসন, পায়ন, মিউন। তো জায়গায় নাই, ধরো এখানে লিখতেছি বোসন, বোজন আর কি, বোজন, পায়ন,
মিউন, এগুলা হচ্ছে নাম। মুখস্থ করবা বলতে কি এক দুইবার দেখে নিবা। এই যে আমি বললাম যেগুলা, এগুলা কি দেখে নিবে, এগুলো হচ্ছে এক্সাম্পল। আরো আছে, আরো বেশ কিছু আছে, আমি তোমার এগুলো দিয়ে দিচ্ছি। নিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্র্যাভিট্রন, বোসন, পায়ন, মিউন। এগুলা যদি পড়ো, এইগুলা মনে রাখলেই হবে। অস্থায়ী কণিকাগুলা কি কি, জাস্ট এগুলা মনে রাখবা, আর বেশি কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। আর এগুলার অনেক ভর আছে, এই যে পজিট্রন, মেসন, নিউট্রিনো, এগুলোরও ভর আছে। বাট আমি চাচ্ছি না এগুলো তোমাদের দেখানোর জন্য, কারণ আমি, আমার মনে হয় যে এর থেকে বেশি তোমাদের জানার প্রয়োজন নাই। তুমি কয়টা ইনফরমেশন মনে রাখবা, আমি প্রত্যেকটার ভর সংখ্যা লিখে দিতে পারবো। প্রত্যেকটার ভর সংখ্যা লিখে দিলে তোমার পক্ষে কি প্রত্যেকটার ভর সংখ্যা মনে রাখা পসিবল? পসিবল না। আর এগুলার কি মুখস্থ রাখার প্রয়োজনও নাই। অস্থায়ী কণিকা এইটুক মনে রাখো, তাহলেই হবে। আসো কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা গুলা কি কি? কম্পোজিট কণিকা গুলা হচ্ছে, দুইটা কম্পোজিট কণিকা আমরা দেখতে পাই। একটা হচ্ছে ডিউটেরন, ডিউটেরন কণা। এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট, ওগুলা কম ইম্পর্টেন্ট হলেও এটি ইম্পর্টেন্ট। ডিউটেরন, ডিউটেরন কণা। আর হচ্ছে আলফা কণা। এই আলফা কণা নিয়ে আমরা আগেও কথা বলছি, তাই না? তো ডিউটেরন কণা আর আলফা কণা। আচ্ছা, এই কম্পোজিট কণিকা জিনিসটা কি? এগুলো হচ্ছে বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের মধ্যে স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকার পাশাপাশিও বেশ কিছু ভারী কণিকা দেখা যায়। এই ভারী কণিকা গুলাই কি কম্পোজিট কণিকা। তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো, এগুলা সচরাচর কি হয়ে থাকে? ভারী হয়ে থাকে। এর থেকে কি বেশি কিছু মনে রাখার প্রয়োজন নাই। আচ্ছা, ডিউটেরন কণা কি, আলফা কণা কি, এগুলো আমরা ডিটেলসে সামনে দেখবো। আর আলফা কণা কি তোমরা তো জানোই, আলফা কণা কি এটা তো তোমরা জানোই। আচ্ছা, আমরা আর একটু সামনে যাই। সামনে যাওয়ার পর এগুলা বুঝতে পারছো আশা করতেছি। আমি আমি বলতেছি যে কিছু জিনিস তোমাদেরকে জানাই রাখি যেগুলো তোমরা জানতা, আবার কিছু জিনিস জানো না। যেমন হচ্ছে, তোমরা এটা যে জানো আইসোটোপ কি, পড়ছো, অবশ্যই পড়ছো আইসোটোপ কি। আইসোটোপ হচ্ছে, এই যে আছে, এখান থেকে মনে রাখতে পারো যে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। তোমরা তো আইসোটোপ পড়ছো, আমি তোমার এবার বলতেছি আইসোটোন কি। তোমরা আইসোটোনও পড়ছো, এই যে আছে, থেকে আমরা বলতে পারি নিউট্রন সংখ্যা সমান, এটাও জানো, নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা, আমি যদি বলি আইসোবার কি, আইসোবার কি, অবশ্যই এই যে বার, বার থেকে আমরা মনে রাখতে পারি ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান মনে রাখতে পারি। এইগুলো তো তোমরা পড়ছো, তাই না? এখন আমি যদি বলি আইসো ইলেকট্রন কি, এটা কি পড়ছিলা? আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। আমি যদি বলি আইসো ডায়াফার, আমি এগুলো সব দেখাবো তোমাকে, এক্সাম্পল সহ দেখাবো। আইসো ডায়াফার, আইসো ডায়াফার হচ্ছে কোন পরমাণুর মধ্যে যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে বিয়োগফল, এইটা কি থাকে? সমান থাকে, সেটা হচ্ছে আইসো ডায়াফার। আরো আছে যে আইসোমার, আইসোমার আছে। আইসোমারটা আসলে কি জানো? আইসোমারটা হচ্ছে, এটা তোমরা ইয়েতে পড়বা, অর্গানিকে পড়বা, যে সবই সমান। তোমার এই প্রোটন সংখ্যায় বলো, তারপর নিউট্রন সংখ্যায় বলো, বা প্রোটন সংখ্যায় বলো, নিউট্রন সংখ্যায় বলো, কিংবা ভর সংখ্যায় বলো, আসলে নিউট্রন না তো, এক সেকেন্ড, কি হলো, তুমি আইসোমারের ক্ষেত্রে যদি আমি বলি, আইসোমারের ক্ষেত্রে আসলে প্রোটন সংখ্যাও সমান হয়, আবার ভর সংখ্যা সমান হয়। প্রোটন সংখ্যায় বলো, ভর সংখ্যায় বলো, এগুলা কি হয়? এগুলা এগুলা ঠিকই থাকে, এগুলা সমানই থাকে, কিন্তু কি হয়ে যায়? চেঞ্জটা যেখানে হয়ে যায় সেটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন চেঞ্জ হয়ে যায়। এটা তুমি বাইরে থেকে দেখতে পারবে না। এদের স্ট্রাকচারটা যে আছে, এই স্ট্রাকচারটা কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। এই স্ট্রাকচার যখন ভিন্ন হয়ে যায়, সেগুলাকে কি বলা হয়? আইসোমার। তো আমরা আইসোটোপ নিয়ে একটু কথা বলবো, বেশি কথা বলবো না।
আইসোটোপ নিয়ে একটু কথা বলবো, মানে যতটুকু লাগে ঠিক ততটুকু, এর বেশি না। আইসোটোপ, তোমরা তো আইসোটোপ আগেও পড়ছো, কিন্তু আমি তোমাদেরকে আর দুই একটা বেশি ইনফরমেশন দিয়ে দিব যেন তোমাদের যেগুলো এমসিকিউ তে প্রচুর পরিমাণ আসে। আচ্ছা, আইসোটোপ মানে কি? প্রোটন সংখ্যা সমান, এটা তো জানো, আমি তো আগেও লিখলাম যে প্রোটন সমান, আমি বারবার লিখতেছি না। এখন কিছু কিছু আইসোটোপের জিনিস মাথায় রাখতে হবে, যেমন কার্বনের আইসোটোপ সম্পর্কে কি তোমরা জানো? এই যে 12, এটা তো নর্মাল কার্বন। এবার কার্বন কিন্তু 13টাও থাকতে পারে ভর সংখ্যা, আবার কার্বনে কি থাকতে পারে, 14টাও থাকতে পারে। তাহলে তোমাকে যদি বলে যে আইসোটোপের উদাহরণ দেওয়ার জন্য, তুমি কার্বন দিতে পারো, অসংখ্য আছে কিন্তু কমন যেগুলো, এই যে অক্সিজেন, অক্সিজেন দিতে পারো। অক্সিজেন কি থাকে ইউজুয়ালি 16-18 থাকে, তো অক্সিজেনে 17-18 থাকতে পারে। আবার অক্সিজেনে কত হয়, 18-18 থাকতে পারে। আবার এই শোনো, ভালো কথা, মন করা ভাবে দিও না, এমন এমন দিও না যেগুলা এক্সিস্টই করে না, এগুলো এক্সিস্ট করে, এগুলা এক্সিস্ট করে এই জন্য দিলাম। এই বানায় দিও না, যেমন মনে করো যে মন চাইলো যে আমি, কথার কথা, ক্লোরিন, ক্লোরিনে তুমি এখানে একটা দিলা হইলো 17, একটা দিলা হইলো 35.5, আরেকটা দিলা 36.5, আরেকটা দিলা 37.5, ওইভাবে মন করা দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, ক্লোরিনে কি কি পাওয়া যায়? একটা থাকে 35.5 আর একটা 37 থাকে, বুঝতে পারছো? যেটা একটু দেখাইলাম, 35.5 থাকে, আবার 37ও থাকে। আচ্ছা, তুমি আপাতত এইগুলোই মনে রাখো। আর হচ্ছে আহ ও একটা একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে সর্বপ্রথম একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে প্রথম আবিষ্কৃত আইসোটোপ কি জানো কি তোমরা? প্রথম আবিষ্কৃত আইসোটোপ, এটা হচ্ছে নিয়ন, যে আছে আমাদের নিয়ন, নিয়ন কত বলতো, 10-20, এটাই তো নিয়ন। এই নিয়নের একটা আইসোটোপ বের করছিল 22-10, এটা তোমরা চাইলে মনে রাখতে পারো, জানি না কতটুকু ইম্পর্টেন্ট, বাট এটা মনে রাখতে পারো। ওকে, তারপর দু একটা জিনিস আরো মনে রাখো, সেটা হচ্ছে তোমরা কি জানো পানি সংকেত কি? পানি সংকেত কি জানো না, এরকম বান্ধব কি পৃথিবীতে আছে? এটা কি পানি, তাই না? এবার আমি যদি বলি ভারী পানি সংকেত কি, তোমরা জানো ভারী পানি? হুম, H3O। নো, H3O না, এটা হচ্ছে D2O। ভারী পানির সংকেত হচ্ছে D2O। এবার আমি বলতেছি অতি ভারী পানি, অতি ভারী পানি, অতি ভারী পানি সংকেত কি? ডিউ। T2O। হ্যাঁ, এটা হচ্ছে ভারী পানির সংকেত। তো এটাও কিন্তু একটা আইসোটোপই হয়, কারণ এই যে এই পানির ক্ষেত্রে যদি বলি, এই পানিটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে H2O দেখতে পাচ্ছ, এই H2O এর মধ্যে হচ্ছে আইসোটোপটা হচ্ছে এরকম। এখন আমি যদি D2O এর ক্ষেত্রে বলি, ডি এইখানে কিন্তু এই যে 1-2, আর যদি T2O এর ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে 1-3, এই যে এরকম আর কি ব্যাপারটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে ভারী পানিটা কিন্তু ইম্পর্টেন্ট, ভারী পানি সংকেত কি অনেক সময়ই কোয়েশ্চেন চলে আসে। তো তোমাদের বইয়ের মধ্যে আমি বলবো যে এই আইসোটোপ রিলেটেড অনেক কিছু আছে, যেমন চিকিৎসা বিজ্ঞানে আইসোটোপ কাজে লাগে, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, যেমন হচ্ছে তোমার ক্যান্সারের ক্ষেত্রে, আমি দুইটা কি লিখিয়ে দিব কিনা তোমাদের জন্য, আমি এখানে বলতেছি যে ব্যবহার, ব্যবহার বই থেকে দেখে নিবা, বই থেকে দেখে নিবা, কিন্তু তাও আমি দুই একটা বলেই দেই। যেমন হচ্ছে তোমাকে যদি বলি আমি যে করার জন্য, জীবাশ্মের বয়স, জীবাশ্মের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, তুমি বলবা হচ্ছে কার্বন 14, কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়। তারপর আমি যদি বলি যে টিউমার, টিউমারের অবস্থান নির্ণয় করার জন্য, এটা তো তোমরা ইয়েতেও পড়ছো, আইসিটি তেও পড়ছো, যদিও তোমরা পড়ছো কিনা জানি না, সামনে পড়বা যে টিউমারের অবস্থান, যে টিউমার, টিউমার এর অবস্থান। অথবা আরেকটা আছে থাইরয়েড, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, এটার জন্য কোনটা ইউজ করা হয় জানো? এটার জন্য ইউজ করা হয়েছে আয়োডিন 131/53, এটা ইউজ করা হয়। এরকম রক্ত স্বল্পতার জন্য ইউজ করা হয় অনেক কিছু, পাথরের বয়স নির্ণয়ের জন্য। তো এভাবে তোমরা বইয়ের মধ্যে অনেক আছে, তোমরা এটা বই থেকে দেখে নিবা, এগুলো একবার রিডিং পড়ে নিবা, সবগুলা তো আমার পক্ষে দেখানো সম্ভব না, ঠিক তাই না? তো যদি এগুলো দেখে নিতে পারো,
আশা করি আর কোনো সমস্যা হবে না। তো ব্যবহারটা আমি তোমাকে সাজেস্ট করতেছি, তোমরা একবার বই থেকে দেখে নেবা। তো আইসোটোপ যেটা বললাম, এই আইসোটোপ নিয়ে কোনো ডাউট থাকার কথা না। তো আমি বিশ্বাস করতেছি যে তোমার আইসোটোপটা কি একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আমি যদি বলি আইসোটোন, আইসোটোন মানে কি? আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। তুমি কি আমাকে নিউট্রন সংখ্যা সমান এমন কি কোনো উদাহরণ দিতে পারবা? কিংবা ভর সংখ্যা সমান? ভর সংখ্যা সমান মানে কি আইসো বার। কারণ আইসো বারের কি কোনো উদাহরণ দেওয়া যায়? দেখো তো এক্সাম্পল এখানে দিতে পারি কিনা আমরা। আমি যদি আইসোটোনের ক্ষেত্রে বলি একটা এক্সাম্পল, খেয়াল করে দেখো। আইসোটোনের ক্ষেত্রে একটা এক্সাম্পল কি দেওয়া যায়? ধরো একটা, আমি যদি বলি কার্বন, এখানে লিখবো কি, লিখলে আটে কিনা? নিচেই লিখি, নিচেই লিখে আটবে না। আইসোটোন, আইসোটোনের ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান না? তাহলে দুইটা উদাহরণ দেই। যেমন ধরো কার্বন, কার্বন কত বলতো? 13, কার্বন 13 6 আছে একটা, আরেকটা আছে কিন্তু নাইট্রোজেন 14 7। তুমি দেখো, তুমি একবার খেয়াল করে দেখো, প্রোটন সংখ্যা আমরা নিউটন সংখ্যা কিভাবে পাই? আমরা চাপে দিয়ে দাও। আমরা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা পাই, তাই না? দেখো আমরা 13 - 6, এখানে কি পাচ্ছি? 7 পাচ্ছি, 7। এখানেও কি 14 - 7, 7 পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আইসোটোন। এরকম ভাবে আরো দু একটা উদাহরণ দিয়ে দেই, এগুলো তোমরা একবার দেখে নিবা, জাস্ট আর কিছুই করতে হবে না। যেমন হাইড্রোজেনের আমি সহজ সহজ উদাহরণ দিয়েছি, হাইড্রোজেন 3 1 যেটা আছে, আর একটা যদি বলি হিলিয়াম, হিলিয়াম 2 4, দেখো তো এখানেও 2 এখানেও 2 না? এটাও কিন্তু একটা আইসোটোন। আর একটা ফেমাস, যেটা অনেক বেশি ফেমাস, একটা হচ্ছে ফসফরাস সালফার, সালফার 32 16। দেখছো, এগুলার সবগুলোই কি নিউট্রন সংখ্যা সমান, তাই এদেরকে আমরা আইসোটোন বলতে পারি। এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন নাই। আইসোবার, আইসোবার মানে কি? ভর সংখ্যা সমান। দু একটা উদাহরণ দেখে নেই। আসলে এই উদাহরণগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এগুলো থেকে এমসিকিউ চলে আসে, বা তোমাকে বলতে পারে যে আইসোটোন কি, উদাহরণ সহ লিখো। তো তোমাকে তো অবশ্যই লিখতে হবে, আর লেখার জন্য তো জানতে হবে। আচ্ছা দেখো, আমি যদি বলি হাইড্রোজেন 3 1, আর যদি বলি হিলিয়াম 3 2, অবশ্যই একটা আইসোবার, ভর সংখ্যা সমান। আমি যদি বলি যে কার্বন 14 6, আর আমি যদি বলি নাইট্রোজেন 14 7, ভর সংখ্যা সমান, তাই না? আর আর বেশি দিলাম না, আরো আছে, তোমাদের এত বেশি দিলাম না, কারণ তোমাদের যত বেশি দিব তোমাদের কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা আইসোমার, আইসোমারটা তোমার আর দেখাচ্ছি না, কারণ কি আইসোমারের মধ্যে সব সমান থাকে, আইসোমারের মধ্যে সব সমান থাকে। তাও আচ্ছা, তাও আগে দেখাই দিই। আইসোমার, আইসোমারের ক্ষেত্রে কি হয় জানো? যেমন আমি তোমাকে উদাহরণ হিসেবে যদি বলি যে ব্রোমিয়াম 82 35, আরেকটা হচ্ছে ব্রোমিয়াম, এটাও 82 35, বুঝছো? দেখতে একদম সেম না? কিন্তু এটা কি জানো, ধরো এটা হচ্ছে অতেজস্ক্রিয়, আর এটা হচ্ছে কি তেজস্ক্রিয়। এখন যে তোমার কথা হচ্ছে যে এখানে তো সবই সেম, ভর সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সেম, আলটিমেটলি নিউট্রন সংখ্যাও সেম। মানে দেখতে হুবহু দুইটা সেম, কিন্তু একটা হচ্ছে তেজস্ক্রিয় আর একটা হচ্ছে অতেজস্ক্রিয়। তার মানে কি এদের অভ্যন্তরীণ গঠনের মধ্যে চেঞ্জ আছে। তাহলে এগুলারই কি কি বলা হয়? আইসোমার বলা হয়। আইসো ডায়াফার, যেগুলা তোমরা জানতা না, এতগুলা তো তোমরা সবই জানতা, এখন যেগুলা দেখা দিচ্ছে এটাও জানতা না। আইসো ডায়াফার, আইসো, আইসো ডায়াফার কি হবে? আইসো ডায়াফার আমি বলছি প্রোটন মাইনাস নিউট্রন সংখ্যা, প্রোটন মাইনাস নিউট্রন সংখ্যা সমান হবে। উদাহরণ দেই, উদাহরণ হিসেবে যদি আমি বলি যে ইউরেনিয়াম 238 92, আর হচ্ছে থোরিয়াম 234 90। তুমি একবার খেয়াল করে দেখো, একবার খেয়াল করে দেখো, এখানে কি প্রোটন কত বলতো? 92, ভর সংখ্যা কত? 238, তাই না? আমি বলতেছি যে নিউট্রন সংখ্যা কত হইলো তাহলে বলো?
এটা থেকে এটা বিয়োগ করো, নিউটন সংখ্যা কত হইল? ক্যালকুলেটর নিয়ে বিয়োগ করো, 146 হয়। আবার থোরিয়ামের ক্ষেত্রে দেখো, প্রোটন সংখ্যা কত? 90, ভর সংখ্যা কত? 234, আর নিউট্রন সংখ্যা কত? এটা থেকে এটা বিয়োগ দাও, কত হয়? 144। একবার খেয়াল করে দেখো, কোনোটাই কোনোটার সমান হচ্ছে না, কোনোটাই কোনোটার সমান হচ্ছে না। কিন্তু কিন্তু তুমি যদি নিউট্রন এবং প্রোটন বাদ দাও, নিউট্রন মাইনাস প্রোটন, আমি প্রোটন মাইনাস নিউট্রন বলছিলাম, আসলে প্রোটন তো বড়, প্রোটন তো ছোট, এই জন্য নিউট্রন মাইনাস প্রোটন। এবার তুমি দেখো কি করবা, নিউটন মাইনাস প্রোটন করো তো, এটা কত হয়? এটা হয় 54। এটা নিউটন মাইনাস প্রোটন করো, এটা হয় 54। তার মানে আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ, প্রোটন, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা কোনোটাই সমান হচ্ছে না, কিন্তু এই নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যা এটা সমান হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে কি বলা হয়? আইসো ডায়াফার। আইসো ডায়াফার, আশা করি মাথায় থাকবে। এরপর আইসো ডায়াফারের পরে কোনটা দেখাইছিলাম? বলছিলাম হচ্ছে আইসো, কি বলছিলাম? আইসো, হয় আইসো ইলেকট্রন বলছিলাম। আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন জিনিসটা কি? আইসো ইলেকট্রন জিনিসটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান। যেমন এটার মতো সহজ কিছু তো হইতেই পারে না। যেমন তুমি বলো সোডিয়াম প্লাস ইলেকট্রন কত? কেউ একজন রেসপন্স করো, সোডিয়াম প্লাসের ইলেকট্রন কত? 10 10। নিয়নের ইলেকট্রন কত? 10। ম্যাগনেসিয়াম 2 প্লাসের ইলেকট্রন কত? 10। অক্সিজেন 2 মাইনাসের ইলেকট্রন কত? 10। আমি যদি বলি ফ্লোরিন মাইনাসের ইলেকট্রন কত? 10। আলটিমেটলি এখানে যা বলতেছি সবগুলারই 10টা করে ইলেকট্রন আছে, তার মানে এগুলো সবাই কি? আইসো ইলেকট্রন। আশা করি আইসো ইলেকট্রন কি বুঝতে পেরেছো। এরপর আমি যদি বলি যে যোজন ইলেকট্রন সংখ্যা, এটা কি বুঝো? মোট যোজন ইলেকট্রন সংখ্যা, যোজন ইলেকট্রন সংখ্যা। যোজন ইলেকট্রন সংখ্যা দেখাই দিচ্ছি, দেখো যোজন ইলেকট্রন, যোজন ইলেকট্রন সংখ্যা কি? দেখো আমি যদি বলি যে CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস, এটার আমি তোমারে জিজ্ঞাসা করলাম যে ইলেকট্রন সংখ্যা কত? কোশ্চেন ধরো, এটা কোশ্চেন। CO3 2 মাইনাসের ইলেকট্রন সংখ্যা কত? আমি আবার বলতেছি যে তোমার যোজন ইলেকট্রন সংখ্যা কত? দুইটা কোশ্চেন করলাম, দুইটার অ্যান্সার কিন্তু সেম আসবে না। আমরা এক নাম্বার অ্যান্সার নিয়ে কাজ করার চেষ্টা করি। দেখো, আচ্ছা কার্বন, কার্বনের ক্ষেত্রে কি আছে বলতো? কার্বনের ইলেকট্রন কয়টা? 6টা না? কার্বনের 6টা ইলেকট্রন না? কিভাবে 6টা ইলেকট্রন বুঝলাম? কারণ কার্বনের 6টা প্রোটন আর 6টা ইলেকট্রন, তাহলে লিখতে পারি 6 প্লাস 6 প্লাস এখানে কয়টা? 8টা না? অক্সিজেনে 8টা না? 8 ইন্টু 3, ঠিক আছে? কোন ভুল আছে কোনো? না। আর এই যে এরকম যদি 2 মাইনাস থাকে তাহলে কি যোগ করে দিতে হয় না? তোমাদের তো একটু আগে দেখাইলাম যে এই যে এখানেও তো এই যে দেখছো মাইনাস ছিল, আমরা যোগ করে দিছি, এই মাইনাস যোগ করে দিছি, তাহলে আমরা মোট ইলেকট্রন কয়টা? মোট ইলেকট্রন হচ্ছে 32টি। এবার আসো যোজন ইলেকট্রনের ক্ষেত্রে। ভাইয়া এবার যোজন ইলেকট্রন কত হবে? যোজন ইলেকট্রন মানে হচ্ছে, কনসেপ্টটা বুঝাইনি, যোজন ইলেকট্রন মানে হচ্ছে শেষ শক্তি স্তরের ইলেকট্রন, শেষ শক্তি স্তরের ইলেকট্রন। এবার তুমি আমাকে বলো যে এটা যদি একটা নিউক্লিয়াস হয়, এটা তো প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তাই না? এখন প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে। আচ্ছা আমি কার্বনের ক্ষেত্রে যদি বলি, 2টা তো চলে গেছে, তাহলে এবার কয়টা আছে? আর 1 2 3 4, এই তো কার্বন তো এইটাই, এই যে 2 আর 4, তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 4টা। তাহলে কার্বনের যোজন ইলেকট্রন কয়টা? 4টা। তাহলে আমরা এখানে যদি বের করার চেষ্টা করি তাহলে এটা হবে 4 প্লাস। এবার আসো অক্সিজেনের জন্য, অক্সিজেনের কয়টা হয়? 8টা। 8টার মধ্যে 2টা হয় প্রথম শক্তি স্তরে আর 6টা হয় দ্বিতীয় শক্তি স্তরে। এখানে অলরেডি 4টা আছে, 5টা 6টা। এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন। এখন অক্সিজেনের ক্ষেত্রে যোজন ইলেকট্রন কয়টা আমাকে বলো? যোজন ইলেকট্রন হচ্ছে 6টা। কারণ কি? প্রথম শক্তি স্তরে 2টা চলে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি যে 6 গুণন 3, আর এখানে যোগ 2 তো হবেই, যোগ 2, তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি 24টি।
তাহলে কি আমরা আইডেন্টিফাই করতে পারছি যে কোনটা ইলেকট্রন সংখ্যা আর কোনটা যোজন ইলেকট্রন সংখ্যা? যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন তোমার পরীক্ষায় বিভিন্ন প্রকারের কোশ্চেন আসে, যেমন আসে বলে আইসোটোপ কোনটা খুঁজে বের করো, আইসো বার কোনটা খুঁজে বের করো। তো এই জন্য এগুলা দেখানো, এগুলা বুঝতে পেরেছো আশা করি। বই দেখো, একবার বই খুলে দেখবা, দেখবা যে অনেক কিছু তোমরা পারছো। এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমাদেরকে কি বলতেছে একটু একটু মানে খেয়াল করো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমাকে বলতেছে যে দুইটা কথা বলতেছে আমাদেরকে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমাদের দুইটা কথা বলতেছে। একটা হইতেছে কোন কণার কোন কণার কোন কণার যদি ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হয়, তবে অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে। তার মানে কোনো কণার যদি আমি ভরবেগ নির্ভুলভাবে মানে নির্ণয় করতে চাই, তাহলে ওর অবস্থান অনিশ্চিত হয়ে যায়। আবার আমি যদি এই কোনো কণারই অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হয়, তবে ভরবেগ কি হয়ে যায়? অনিশ্চিত হয়ে যায়। ব্যাপারটা এমন যে ওই যে ইয়ার মতো, যেমন তুমি যদি প্রেম করো তাহলে তোমার ভালো রেজাল্ট করাটা কি অনিশ্চিত হয়ে যায়? আর যদি ভালো করে পড়াশোনা করো সেই ক্ষেত্রে কি প্রেম করা অনিশ্চিত হয়ে যায়, এরকম আর কি ব্যাপারটা, মনে রাখতে পারো। তো কিভাবে হয় তাহলে? ধরো এটা হচ্ছে অবস্থান ডেল এক্স আর এটা হচ্ছে অবস্থান ডেল পি, এটা গ্রেটার দেন অর ইকুয়াল এইচ বাই 4 পাই। এটাই হচ্ছে সমীকরণ। সমীকরণটা মনে রাখবা, জাস্ট আর কিছুই করতে হবে না। সমীকরণটা জাস্ট মনে রাখবা, এগুলা থেকে ম্যাথ আসে না, শুধুমাত্র সমীকরণ আসে। আর তোমার জিজ্ঞাসা করতে পারে খ নাম্বারে, মানে এগুলো কোশ্চেন আসে খ নাম্বারে। তোমারে কোশ্চেন করবে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি ব্যাখ্যা করো খ নম্বরে। তো ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল এইচ বাই 4 পাই। আচ্ছা, ডেল এক্স জিনিসটা কি? ডেল এক্স জিনিসটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। অবস্থানের অনিশ্চয়তা। আর হচ্ছে ডেল পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে কোনো একটা কণা, এই কণার যদি তুমি মানে ভরবেগ নির্ভুলভাবে বের করতে চাও, ওর অবস্থান নিশ্চিত করা কঠিন হয়ে যায়। আর যদি অবস্থান নির্ভুলভাবে বের করো, ভরবেগ নিশ্চিত করা কঠিন হয়ে যায়। মানে ধরো তুমি এইভাবে মাথায় রাখতে পারো যে মানে তুমি যদি মোবাইল দেখো, তাহলে কি তোমার পড়ালেখা করতে কি কঠিন হয়ে যায়? কারণ কি সারাদিন মোবাইল চালাইতে মন চায়, পড়ালেখা করা কঠিন হয়ে যায়। আর এটা তো হয় না সচরাচর যে পড়ালেখা করলে মোবাইল দেখা কঠিন হয়ে যায়, এরকম তো হয় না, আমরা তো করি না কঠিন। যাই হোক, এটা আশা করি বুঝতে পেরেছো তুমি। তো এগুলা দিয়ে আসলে কোশ্চেন আসে না, এরপরে যদি বইয়ের মধ্যে দুই একটা কোশ্চেন দেখো, নিজে নিজে প্র্যাকটিস করে নিও, কারণ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে এখন পর্যন্ত তেমন কোনো কোশ্চেন আসে নাই। ঠিক আছে? আচ্ছা, এতটুকু যদি হয়, তোমরা একটা ঝটপট একটা ম্যাথ করো। তোমাদের একটা ঝটপট ম্যাথ দিয়ে দেখি কি বুঝলা এতক্ষণ। তোমরা NO3 মাইনাস এর ইলেকট্রন বের করো, আর হচ্ছে ফ্লোরিন 18 9 মাইনাস এর প্রোটন বের করো। আরো দিব? না, এই দুইটাই করো। এই দুইটা করে আমাকে ফার্স্ট জানাও। এই দুইটা করে আমাকে ফার্স্ট জানাও। সময় হচ্ছে 1 মিনিট। সময় হচ্ছে 1 মিনিট। প্রোটন সংখ্যা হলো 9ই। হ্যাঁ, গুড।
গুড গুড, প্রোটন সংখ্যা 9 এটা ইলেকট্রন সংখ্যা বের করো। ইলেকট্রন সংখ্যা 34 আর প্রোটন সংখ্যা আচ্ছা আমরা বের করে দেখি। নাইট্রোজেন 7 যোগ 8 ইন্টু 3 যোগ 1, 3 8 24, 25, 34 তো হইল না। 34 তো হইল না, 34 কিভাবে বের করছিলা? 3 8 24, 25, 32 হইল। ভাই আমি একটা আছে না ওই যে 3 আর 24, 24 এর সাথে এক একসাথে গুণ করে দিছি, 8 এর সাথে এক মিলাইয়া 9 বানায় গুণ দিয়ে দিছি, সরি। তাহলে হবে না, এটা তো কিভাবে করতে হবে বুঝছো তো? একটা মাইনাস থাকা মানে হচ্ছে একটা যোগ, দুইটা মাইনাস থাকা মানে হচ্ছে দুইটা যোগ, এভাবে। আর 2 নাম্বারটা যদি বলি, এটা তো বলছে প্রোটন সংখ্যা কত, যাই এখানে মাইনাস কেন, 100টা মাইনাস থাকুক, প্রোটন সংখ্যা তো কখনো চেঞ্জ হবে না আমাদের। হ্যাঁ, আমাদের প্রোটন সংখ্যা কিন্তু কখনোই চেঞ্জ হয় না, প্রোটন সংখ্যা সবসময় ফিক্স থাকে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা এই পর্যন্ত। তারপর নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকের জন্য আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে নেক্সট টপিক কি পড়ানো যায়, লিখো। একটা কোয়েশ্চেন দিই আগে, একটা কোয়েশ্চেন দিতে মন চাইতেছে, এই জন্য এটা কোয়েশ্চেনটা শেষ করে তারপর করো। যে Fe2+, আয়রন 2+ আর কি, আর কোবাল্ট 3+, এরা পরস্পর কি? এরা পরস্পর কি? এখন আমি তোমার ধরো অপশন দিলাম যে আইসোটোপ, একটু রেসপন্স করবা কিন্তু, আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন, और आइसो डायफार, और आइसो डायफार। এটা অপশন এ, অপশন 2, অপশন 3, অপশন 4, আমরা জানাও। 4 নাম্বারটা। আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন, গুড। আইসো ইলেকট্রন বলছো, তুমি বুঝতে পেরেছো। আইসো ইলেকট্রন কেন হলো তুমি দেখো, একদম বেসিক। Fe কত? 26। Fe2+ মানে কি? Fe2+ মানে কি? 24 হয়ে গেছে, তাহলে 26, এখানে দুইটা প্লাস আছে, তার মানে এটা আলটিমেটলি 24 হয়ে গেছে। কোবাল্ট কত? কোবাল্ট হচ্ছে 27, 27 থেকে 3 বাদ দাও, তাহলে এটা আলটিমেটলি 24 হয়ে গেছে। তার মানে 1 সেকেন্ডের মধ্যে এটা বলে ফেলা যায়, এটা হচ্ছে আইসো ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছো। তো যারা ভুল করছো নেক্সট টাইম আর ভুল করো না, তাইলেই হবে। আচ্ছা, এরপর আমরা আরেকটা ছোট টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা তোমাদের বইয়ের মধ্যে আছে, সচরাচর স্যারেরা পড়াইতে চায় না, এমনি অত ইম্পর্টেন্ট না, এখানে পড়াইতে চায় না। সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণ। দেখো, লিখো শ্রোডিঞ্জারের সমীকরণ। শ্রোডিঞ্জারের সমীকরণ, বা এইভাবে লিখতে পারো যে শ্রোডিঞ্জার সমীকরণ। আচ্ছা, এইখানে ব্যাপারটা কি জানো, তোমার এইখানে শ্রোডিঞ্জার সম্পর্কে এত ডিটেলস জানার কি কোনো প্রয়োজন নাই। তোমাকে একটা ইকুয়েশন দেওয়া হবে, ওই ইকুয়েশনটা শুধুমাত্র মনে রাখলেই হয়ে যাবে। ইকুয়েশনটা তো আমারও মনে নাই। ইকুয়েশনটা বইয়ের মধ্যে দেখবা যে অনেক বড় একটা ইকুয়েশন আছে, ওইখানে সাই আছে, সাই, এই যে এরকম একটা জিনিস আছে, সাই। হ্যাঁ, এটা বলা হয় সাই, এটা কি বলা হয়, সাই। তো শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা হচ্ছে এই মুহূর্তে আমারও মনে নাই, তোমরা দেখবা অনেক বড় একটা ইকুয়েশন। ওই ইকুয়েশনটা জাস্ট দুই একবার হাতে লিখে প্র্যাকটিস করবা। আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে সাই জিনিসটা কি, সাই মানে ওইখানে ভিতরে সাই আছে, তোমরা ওই ওই সমীকরণটা লিখবা, সমীকরণটা হাতে লিখবা, এখানে সমীকরণটা হাতে লিখে প্র্যাকটিস করবা। ওই সমীকরণের মধ্যে তুমি সাই দেখতে পাবা, সাই, এই সাইটা কি তোমারে বুঝাচ্ছি, দেখো সাই বা সাই স্কোয়ার আছে। তো তোমার পরীক্ষায় কি আসতে পারে আমি তোমার সেটা বলতে পারি। পরীক্ষার মধ্যে তোমাকে আসবে যে সাই কি, মানে সাই স্কোয়ার জিনিসটা কি। সাই জিনিস, সাই স্কোয়ার জিনিসটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। সাই স্কোয়ার জিনিসটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার
সম্ভাবনা, এটাই কি হচ্ছে তোমার সাই স্কয়ার। এখন আমি যদি বলি সাই স্কয়ার যে দেখতে পাচ্ছ, এটা নিয়ে আর কি দু একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটার মান যদি হয়ে যায় 1, তাহলে কি হয়, তাহলে ওইখানে অবশ্যই ইলেকট্রন পাওয়া যাবে, ওইখানে অবশ্যই ইলেকট্রন পাওয়া যাবে। আর ওই সমীকরণ তোমাকে সামনে যদি আমি পাই দেখাই দিব। আর সাই স্কয়ার যেটা আছে, এই সাই স্কয়ারের মান যদি 0 হয়ে যায়, এগুলো মাথায় রাখতে হবে, এমসিকিউ এগুলাই আসে, আমি যেগুলো লিখে দিচ্ছি শুধু এগুলাই পড়লেই হবে। সাই স্কয়ারের মান যদি 0 হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, ইলেকট্রন থাকবে না, ওইখানে থাকবে না। আরেকটা জিনিস মাথায় রাখো, এই সাই স্কয়ার কিন্তু অলওয়েজ অলওয়েজ ধনাত্মক, অলওয়েজ ধনাত্মক থাকবে সাই স্কয়ার। আচ্ছা, এটা যদি মাথায় রাখতে পারো। আর একটা হচ্ছে, তো লিখারই জায়গা নাই, দেখো এই সাই স্কয়ারের মান যদি তোমার 0.9 থেকে 0.95 এরকম থাকে, তাহলে কি জানো হয়, তাহলে ওই স্থানে ওই স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকে, পাওয়ার সম্ভাবনা থাকে সর্বোচ্চ পরিমাণ। তো তোমরা সাই স্কয়ার রিলেটেড যে কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলো শুধু মাথায় রাখো, এই প্রপার্টি গুলো যদি শুধু মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু পারবা। আরেকটা জিনিস এটা বললামই, সাইয়ের মান কিন্তু পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কিন্তু সাই স্কয়ারের মান কি অলওয়েজ পজিটিভই থাকবে, এটা কিন্তু নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। এই যে পেয়ে গেছি সমীকরণ, সমীকরণ লিখে দেই। দেখো সমীকরণটা কেমন হবে, খালি সমীকরণটা মাথায় রাখো, বিভিন্ন ভাবে সলভ করে সমীকরণটা আসছে, তোমরা কি মনে রাখবা শুধুমাত্র, ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার সাই প্লাস ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার সাই, ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার সাই প্লাস 8 পাই স্কয়ার এম ডিভাইডেড বাই এ স্কয়ার ই মাইনাস ইউ ইন্টু সাই ইজ ইকুয়াল টু 0। এই যে এইটুক। এখন এটা কি করতে হবে, খ নাম্বারে ভাই আসতে পারে, খ নাম্বারে চলে আসতে পারে যে শ্রোডিঞ্জারের সমীকরণটা একটু ব্যাখ্যা করো। তো তুমি কি করবা, এই যে সমীকরণটা লিখে দিবা, সমীকরণটা লিখে একটু ব্যাখ্যা করবা। কি ব্যাখ্যা করবা, যে এখানে সাইয়ের তাৎপর্য যেগুলো লিখে দিলাম, এটলিস্ট তুমি এগুলো যদি নিজের মতো করে লিখতে পারো, তুমি 2 পেয়ে যাবে। আর এগুলা থেকে ঘ নাম্বারে কোনো কোশ্চেন আসে না। হ্যাঁ, আর এই সাইয়ের মান কি হতে পারে, কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন নাম্বার হইতে পারে, ওইগুলা তোমাদের জানার প্রয়োজন নাই। তোমাদের আসলে এইচএসসি লেভেলে এইটুকু পড়ায় মোর দেন এনাফ। এই যে আমার এই শ্রোডিঞ্জারের সমীকরণ রিলেটেড এইখানে যত কিছু আছে, দেখো বইয়ের মধ্যে দেখলে ভয় পেয়ে যাবে তোমরা, বই যখন দেখবা ভয় পেয়ে যাবা, বাবা যে কি না কি আছে, তো ওইরকম কোনো কিছুই না। তো এইটুকু পড়লে আশা করি হয়ে যাবে, ঠিক আছে। এরপর এরপর যদি তোমাকে আমি বলি যে নোট, নোট জিনিসটা কি জানো, নোট কি, নোট জিনিসটা জানতে হবে তোমাকে। নোট জিনিসটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যদি হয় 0, মানে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, তাকে কি বলা হয়, তাকেই বলা হয় ভাইয়া নোট। আমি যদি বলি, দেখো একটা উদাহরণ বলতে পারে, তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, নোট কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 তাকে নোট বলে। এক্সাম্পল কি হতে পারে, যে প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের মাঝের অঞ্চল। এটা জিনিসটা কি, ধরো এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এই যে মাঝে যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এখানে কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি 0, আর এটাকে বলা হয় নোট, নোট বলে অভিহিত করা হয়। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে যাই খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। মানে ভাইয়া, হ্যাঁ, বলো। দুইটা মানে যে কোনো দুইটা স্তরের মাঝখানের অঞ্চল নাকি শুধু প্রথম আর দ্বিতীয়? না না না, প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের মাঝে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। এখন দ্বিতীয় বা তৃতীয় শক্তি স্তরের কিনা, এটা তুমি চাইলে দেখতে পারো, তুমি গুগল করেও দেখতে পারো। বাট এক্সাম্পল হিসেবে তুমি বলবা, তোমাকে যদি বলে প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের মাঝের অঞ্চল,
এটাকে কি বলে? নুট বলে। কারণ কি? কারণ এখানে কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি? শূন্য। ঠিক আছে? এখানে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তোমার তো এটা বুঝতেই পারছো যে এই যে এরকম থাকে না, এই যে প্রথম এবং দ্বিতীয় মাঝখান যেটা আছে এটা আগাইছে আর কি, এটার কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে শূন্য। এবার চলে যাচ্ছি যে এই কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস চ্যাপ্টার। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখো, কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আজকে শেষ করা তো কখনো পসিবল না, বাট কোয়ান্টাম সংখ্যার একটা বেসিক ধারণা দিয়ে দিব, যেন আমরা নেক্সট দিন কোয়ান্টাম সংখ্যা একদম মানে শেষ করে দিব একদম। আর কোয়ান্টাম সংখ্যা নিয়ে কোনো মানে ডাউট থাকতেই পারে না, এরকম ভাবে করাই দিব। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি এটা বলো। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন একটা জিনিস, ধরো আমি তোমার বলি, ধরো তোমাদের এখানে যে আছো একজনের নাম বলো, তোমাদের কারো একজনের নাম বলো। নাম নাই কারো? আচ্ছা, ধরে নিচ্ছি আমরা মিস্টার এক্স। এবার মিস্টার এক্স এর ধরো বাড়ি, আমি বললাম মিস্টার এক্স এর বাড়ি হচ্ছে ঢাকায়। এর মাধ্যমে কি মিস্টার এক্স কে চেনা যাবে? যাবে না। আমি এবার বলতেছি মিস্টার এক্স এর বাসা হচ্ছে ঢাকার গুলশানে, একটু স্পেসিফিক করে দিলাম। এবার আমি বলতেছি যে মিস্টার এক্স এর বাসা গুলশানের ধরো 35 নাম্বার রোডে, আমি আরো স্পেসিফিক করে দিচ্ছি। এবার আমি বললাম যে ওর ফ্ল্যাট নাম্বার কত, আমি বলে দিচ্ছি, আরো স্পেসিফিক করে দিলাম, মানে মিস্টার এক্স কে খোঁজার জন্য। এবার আমি বলে দিচ্ছি যে ফ্ল্যাট নাম্বার এত, ধরো দ্বিতীয় তলায় বা সেকেন্ড ফ্লোরে, তৃতীয় তলা, সেকেন্ড ফ্লোরে, আরো স্পেসিফিক করে দিলাম। এবার আমি বলে দিলাম সেকেন্ড ফ্লোরের 3 নাম্বার ইউনিটে আছে। দেখো তুমি খেয়াল করো মিস্টার এক্স কোথায় আছে। আমরা কি প্রথমে দেখলাম ঢাকা, তারপর গুলশান, 35 নাম্বার রোড, ফ্ল্যাট নাম্বার পাইলাম, কত নাম্বার ফ্লোর, কত নাম্বার ইউনিট। এখন তুমি বলো যে কারোর পক্ষে কি মিস্টার এক্স খুঁজে বের করা সহজ না? অবশ্যই খুঁজে বের করা সহজ। তো এইবার ইলেকট্রনকে খুঁজে বের করার জন্য আমাদের কি করতে হয়? একটু স্পেসিফিক করে নিতে হয়। মিস্টার এক্স কে যেভাবে খোঁজার জন্য স্পেসিফিক করে নিলাম, একটা ইলেকট্রন কোথায় আছে, ইলেকট্রন কিভাবে আছে, এইগুলো জানার জন্য আমাদের কি কিছু সংখ্যার প্রয়োজন হয়। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রনকে খোঁজার জন্য, আমি এটা আমার মতো করে লিখতেছি, তোমার বইয়ের মধ্যে দেখে নাও, আমি এমন ভাবে লিখে দিচ্ছি যেন তুমি বুঝতে পারো ইলেকট্রনকে খোঁজার জন্য বা নির্দিষ্ট করার জন্য, বা নির্দিষ্ট করার জন্য যে সংখ্যাগুলোর প্রয়োজন হয়, যে সংখ্যাগুলোর প্রয়োজন হয় তাদেরকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এবার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি। এই 4টি কি কি? একদম মুখস্থ, কোনো কথা নাই। 4টি কি কি মনে রাখতে হবেই। প্রথম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। দ্বিতীয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তৃতীয় হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এন্ড লাস্ট স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন বলে অভিহিত করে থাকি, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল বলে অভিহিত করে থাকি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস বলে অভিহিত করে থাকি। ঠিক আছে? এখন কোন একটা পরমাণু, ধরো একটা পরমাণু আমরা ধরে নিলাম সোডিয়াম। সোডিয়ামের আমি বলে নিলাম সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন আছে না? 11টি ইলেকট্রন। আমি তোমারে বললাম ওই 11 নাম্বার ইলেকট্রনটা যে আছে, এই 11 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে? যেমন মিস্টার এক্স এর যেভাবে আমি ডিটেলস জানলাম না, যেভাবে মিস্টার এক্স এর ডিটেলস জানলাম, ওইভাবে আমি এই সোডিয়ামের 11তম ইলেকট্রনটার ডিটেলস জানতে চাচ্ছি। এই এই 11তম ইলেকট্রনের ডিটেলস জানার জন্য আমাকে কি করতে হবে? এন এর মান, এল এর মান, এম এর মান এবং এস এর মান জানতে হবে। যদি এইটা জানতে পারি তাহলে আমরা কি করতে পারবো? আমরা ওর ডিটেলস একদম বের করে ফেলতে পারবো। তো কিভাবে এবার ডিটেলস বের করতে হয়? দেখো আমি তোমাকে বলতেছি প্রথমে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি জানতে হবে তো। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা তুমি অলরেডি পড়ে ফেলছো, এটা তুমি অলরেডি জানো। কি বলো তো? এই যে আমরা যে দেখতে পাচ্ছি না যে শক্তি স্তর, এটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমি তোমাকে যদি বলি যে
সোডিয়ামের 11তম ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান বের করো। তুমি আমারে বলো তো, এটা তো নিউক্লিয়াস, এটাই তো সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম। আচ্ছা, সোডিয়ামের প্রথমে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তারপরে কয়টা আছে? 8টা। কয়টা হইলো? 10টা হইলো না? আর 11 নাম্বারটা আছে এখানে। এখন আমি বললাম 11তম ইলেকট্রনের n এর মান বের করার জন্য, দেখো তো 11তম ইলেকট্রন কয় নাম্বার শক্তি স্তরে আছে? 3 নাম্বার শক্তি স্তরে আছে না? এটা 1, এটা 2, এটা 3 নাম্বার শক্তি স্তরে আছে না? তাহলে এখানে n এর মান হচ্ছে 3। তাহলে তুমি বুঝতে পারছো n এর মান 3 কেন হয়েছে? কারণ ওই ইলেকট্রনটা, আমি যদি বলতাম ভাই 10 নাম্বার ইলেকট্রনটা, 10 নাম্বার ইলেকট্রনের জন্য n এর মান কত হইতো? দেখো 10 নাম্বার ইলেকট্রন তো এইখানে আছে, তাহলে 10 নাম্বার ইলেকট্রনটা হইতো, 10 নাম্বার ইলেকট্রনটা কোথায় হইতো? n সমান সমান 2 এ, n সমান সমান 2 এ হইতো 10 নাম্বার ইলেকট্রনটা। আশা করি বুঝতে পেরেছো। এইবার তুমি তো প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝেই গেলা, এখন তোমাকে জানতে হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, সহকারী কোয়ান্টাম, দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা আমি ডিটেইলস বললাম না, কারণ এটা তুমি অলরেডি পড়ে ফেলছো। তো আমি তোমাকে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা বুঝাই। দেখো তো, সহকারী কোয়ান্টাম সংখ্যা, আমাকে বলো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দিয়ে প্রকাশ করে থাকি না? এটা আসলে মিন করে কি? কোন উপশক্তি স্তরে আছে, এটাই আমাদেরকে বোঝায় এই সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজ কি। কোন উপশক্তি স্তরে আছে, এটা আমাদেরকে বুঝাই দেয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। ঠিক আছে, এখন এল এর মান কিভাবে বের করব? এল এর মান বের করার আগে আমরা এল এর কিছু বৈশিষ্ট্য জেনে নিই। এই এল এর মান যদি হয় ভাইয়া 0, তাহলে এটা হচ্ছে এস উপশক্তি স্তর। এই এল এর মান যদি হয় 1, এটা হচ্ছে পি উপশক্তি স্তর। এল এর মান যদি হয় 2, ডি উপশক্তি স্তর। এল এর মান যদি হয় 3, তাহলে এফ উপশক্তি স্তর। খুবই ইম্পর্টেন্ট। সহকারী কোয়ান্টাম সংখ্যা এগুলো বুঝতে পারছো তো? তো এইগুলাই হচ্ছে উপশক্তি স্তর। তো এখানে আরো বেশ কিছু কথা আছে, যেমন এস উপশক্তি স্তর দেখতে কেমন হয়? এই যেরকম গোল হয়। এবার পি উপশক্তি স্তর দেখতে কেমন হয়? এই যে এরকম পি উপশক্তি স্তর দেখতে এরকম হয়। পি এর মধ্যে ভাইয়া বিভিন্ন পার্ট আছে, যেমন পি এক্স, এই যে এটারে পি এক্স বলে। আবার কখনো কখনো কি জানো, এই যে এরকম থাকে ওয়াই অক্ষ বরাবর, এটারে পি ওয়াই বলে। আবার কখনো কখনো এই যে এইভাবে থাকে, এটারে পি জেড বলে। তো এরকম বেশ কিছু ব্যাপারই আছে এল। এবার আমি এল নিয়ে কথা বলি। এল এর মান কিভাবে বের করব? কোশ্চেন চলে আসে না, এল এর মান কিভাবে বের করব আমরা? এল ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান। খুবই ইম্পর্টেন্ট। এল এর মান বের করার বুদ্ধি হচ্ছে এন মাইনাস ওয়ান। তাহলে আমি যদি বলি এই যে 11 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে এল এর মান কত? এল এর মান কত বলো? এল এর মান হচ্ছে 3 মাইনাস ওয়ান, মানে হচ্ছে কি 2। এইভাবে আমরা কি করতে পারি? সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করতে পারি। খুব ইজিলি আমরা কি করতে পারি? সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করতে পারি। এরপর আমরা সামনে আছে যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি দেখাই দিব? আচ্ছা, ছোট করে শুধুমাত্র চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটাই দেখাই দেই। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে, তাই না? আচ্ছা, আমরা প্রথমে চলে যাই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি হতে পারে বলো? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে আমাদের যে উপশক্তি স্তরগুলা দেখো না, যেমন ধরো পি এক্স, এই পি এক্স এর জন্য এম ইজ ইকুয়াল টু 0। পি ওয়াই এর জন্য কি জানো? এম ইজ ইকুয়াল টু 1। আর পি জেড এর জন্য কি? এম ইজ ইকুয়াল টু মাইনাস 1। মানে তুমি কি একটা সিদ্ধান্ত নিতে পারছো? দেখো তো, পি মানে কি? তোমার তো আমি একটু আগে বললাম, পি মানে হচ্ছে 1। এই যে পি মানে কি? পি মানে হচ্ছে এল ইজ ইকুয়াল টু 1। তার মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস, সরি একটু ওয়েট করো, 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। কিভাবে হইলো বুঝাই দিচ্ছি। দেখো তো, এল এর মান যদি আমি ধরি 1, এল এর মান যদি আমি ধরি 1, তাহলে এটা কি?
পি উপশক্তি স্তর না, বলো তো আমাকে? এল এর মান যদি আমি ধরি, এল এর মান যদি দেখো, এই যে এল এর মান যদি 1 ধরছি, এখানে এল এর মান 1 ধরছি না, এটা কি পি উপশক্তি স্তর না? তার মানে এল এর মান যদি আমি 1 ধরে ফেলাই, তাহলে হচ্ছে পি উপশক্তি স্তর যখন এল ইজ ইকুয়াল টু 1, এল ইজ ইকুয়াল টু যখন 1, এটা হচ্ছে কি পি উপশক্তি স্তর। আর তোমাকে কি বলছি, এল 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত, তাহলে 0 থেকে প্লাস এল, 0 থেকে মাইনাস এল, এটাই লিখছি, দেখছো? তার মানে আমাকে যদি বলে ভাইয়া এল ইজ ইকুয়াল টু 1 হলে এম ইজ ইকুয়াল টু হোয়াট, মানে আমি বলতেছি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কত হবে? তাহলে কত হবে বলো? 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত, তাহলে এম সমান সমান হবে -1 0 1। আমি যদি বলি এবার এল ইজ ইকুয়াল টু 2 হলে এম ইজ ইকুয়াল টু কত? এম ইজ ইকুয়াল টু কত হবে? 0 থেকে প্লাস মাইনাস 1, মানে -2 -1 0 1 2। যদি 3 হয় -3 -2 -1 0 1 2 3। বুঝতে পেরেছো? এটা কেন লিখলাম? এই যে আমি এটার জন্য লিখলাম, এই যে এল ইজ ইকুয়াল টু 1 হলে কি -1 0 1 না, এই -1টা হচ্ছে পি জেড এর জন্য, 1টা হচ্ছে পি ওয়াই এর জন্য, 0টা হচ্ছে পি এক্স এর জন্য। এটা আসলে মনে রাখা ম্যান্ডেটরি না, যদি কষ্ট হয় মনে না রাখলে, কিন্তু এটা মনে রাখতে হবে, সুপার ইম্পর্টেন্ট। এটা মনে রাখতেই হবে 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। তো আশা করি তুমি বুঝতে পেরেছ। এখন আমি বলবো স্পিন কোয়ান্টাম সংখ্যা। লাস্টলি এটাই হচ্ছে লাস্ট টপিক, স্পিন। আমরা ডিটেলস কালকে পড়বো, হ্যাঁ। স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা মূলত তো এস দিয়ে প্রকাশ করে থাকি। এই স্পিন কোয়ান্টাম সংখ্যার না দুইটা বৈশিষ্ট্য আছে, একটা এরকম আর একটা হচ্ছে এরকম। এটা কি জানো? এটাকে বলা হয় আপ স্পিন। আপ স্পিন, এটাকে বলা হয় আপ স্পিন, আর এটাকে বলা হয় ডাউন স্পিন, ঠিক আছে? এই আপ স্পিনটা হচ্ছে কি জানো? ক্লকওয়াইজ। আর এটা কি বলতো? অ্যান্টি ক্লকওয়াইজ। এই আপ স্পিনের ক্ষেত্রে এস এর মান হয় +12, আর এই ডাউনওয়ার্ডের জন্য এস এর মান হয় -12। আচ্ছা, এই যে উপশক্তি স্তরগুলা, একটা জিনিস মনে রাখো, উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রথমে আপ স্পিন আকারে প্রবেশ করে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি যদি তোমাকে বলি যে সোডিয়ামের 9 নাম্বার ইলেকট্রনের কথা যদি বলি, সোডিয়ামের 9 নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে আমি তোমার বললাম যে এন এর মান কত, এল এর মান কত, এম এর মান কত, এস এর মান কত, আমি বললাম তোমার। এখন তুমি কিভাবে বের করবা? সোডিয়ামের 9 নাম্বার ইলেকট্রন না, এই তো। তুমি আমার বলো 9 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে? এনে তো 11 নাম্বার ইলেকট্রন, তাহলে 9 নাম্বার ইলেকট্রন এই যে এখানে আছে কোথাও একটা, তাহলে এটার জন্য এন এর মান কত হবে? এন এর মান হবে 2। আচ্ছা আমাকে বলো এন এর মান যদি 2 হয়, এল এর মান কত হবে? n-1, n-1, তাহলে কত হবে? 2 - 1, তাহলে কি 1। এল এর মান কত হবে? 1। আচ্ছা এম এর মান কত হবে? এম এর মান কত হবে? এম এর মান হবে -1 0 1, তাই না? আর এস এর মান কত হবে? এই এস এর মান কিভাবে বের করবে এটাই দেখিয়ে দিচ্ছি তোমাকে। এস এর মান বের করার ওয়েটা কেমন হতে পারে একটু 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 মনোযোগ দিয়ে দেখো। আমাদের 11টা ইলেকট্রন ছিল, 11টা ইলেকট্রনের বিন্যাস কি করতে পারো? 1s², 2s², 2p⁶, কত হলো 10টা, 3s⁴, এরকম না?
তুমি আমাকে বলো তো 9 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে? এই যে এখানে আছে না, দেখো তো, একটু বুঝো কিনা। এইখানে আছে না 9 নাম্বার ইলেকট্রনটা, তার মানে পি অরবিটালে, পি অরবিটালে ওই যে তোমারে বললাম এস পি, তো পি অরবিটালে কি কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 6টা না? এটা তো তোমরা আগেও পড়ছো যে এস এ সর্বোচ্চ 2টা থাকতে পারে, পি এ সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে পি এ যদি সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, তোমরা তো এটা জানো যে ইলেকট্রন সবসময় কি থাকে? জোড়ায়। ইলেকট্রন সবসময় কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে, তাই না? এখন এখন আমি এটার জন্য কাজ করতেছি, কারণ আমাকে প্রশ্নে বলছে 9 নাম্বার ইলেকট্রনের জন্য বের করতে। তাহলে পি এর মান আমি বের করব। দেখো পি, পি এর জন্য সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। তো 6টার জন্য আমি 3টা ঘর করলাম। 3টা ঘর কেন করলাম? কারণ ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে। এবার দেখো, প্রথমে ইলেকট্রন এইভাবে যায়, এই যে 1 2 3। আমি তোমারে বলছিলাম না একটু আগে যে উপরোক্ত স্তরে ইলেকট্রন প্রথমে আপ স্পিন আকারে প্রবেশ করে। তাহলে প্রথমে 1টা 2টা 3টা প্রবেশ করে ফেলছে। এরপরে এই যে 4 নাম্বার ডাউন স্পিন, 5 নাম্বার ডাউন স্পিন, 6 নাম্বার ডাউন স্পিন। তুমি একবার খেয়াল করে দেখো আমার 9 নাম্বারটা কোথায়? এই যে এটাই হচ্ছে 9 নাম্বার। এটা 9, এটা 10, পরে তো আরেকটা 11 আছে, এই যে এখানে আরেকটা 11 আছে, এস। এটা হলো পি, এটা পি এক্স, পি ওয়াই, পি জেড। আর এটা হচ্ছে কি এই যে এস, এই যে 3s দেখতে পাচ্ছ না, 3s, এটা 3s, এটা 2p। এই যে দেখো 2p 3s, এখানে কি একটা ইলেকট্রন আছে। তাহলে আমার এই পি এক্স পি ওয়াই পি জেড এখানে আমরা বসাইলাম, এটাই হচ্ছে আমার 9 নাম্বার ইলেকট্রন। তুমি আমাকে বলো এবার 9 নাম্বার ইলেকট্রনের স্পিন কেমন হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে এটা কেমন হয়? মাইনাস হাফ হয় না? তাহলে এস হবে মাইনাস হাফ। দেখছো কিভাবে বের করলাম? দেখছো কিভাবে বের করলাম? তো তোমাকে এইভাবে আরো বের করতে হবে। তো নেক্সট দিন আমরা কিভাবে এত মানে আজকে তো তোমাকে ডিটেলস বুঝাইলাম, কারণ হচ্ছে তুমি আজকে প্রথম কোয়ান্টাম সংখ্যার সাথে পরিচিত হচ্ছ। তো এটা অনেক ফাস্ট ওয়েতে করা যাবে। নেক্সট দিন আমরা কোয়ান্টাম সংখ্যা রিলেটেড অনেক ম্যাথ করব, অনেক কিভাবে বের করতে হয় সবকিছু দেখবো, ঠিক আছে? তো আজকের ক্লাসে এতটুকুই থাকুক। আশা করি কোয়ান্টাম সংখ্যার সম্পর্কে তোমাদের একটা ধারণা আসছে। তো এই ধারণার ভিত্তিতেই আমরা পরবর্তী ক্লাস করব। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই।